শুধুমাত্র দেশের স্থিতিশীলতার স্বার্থে। কিন্তু শহীদের রক্তের সাথে বেইমানি করবেন, জুলাই সনদের সাথে বেইমানি করবেন, গণভোটের সাথে বেইমানি করবেন, সেইটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না। বরিশালের বন্ধুরা কেমন আছে? সবাই ভালো আছেন? অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় কথা কইছি, নিজের জায়গায় এই এককালে শক্তি বাড়িয়ে গেছে। আর নিজের বুইনেটা দেখে শক্তি বাড়ছে না। সবাইকে আসসালামু আলাইকুম। হাজার হাজার ছেলেরা জীবন দিছে না? এই সরকার সেই রক্তের উপর দাঁড়ায় আছে, অথচ এখন তারা সংস্কারের কথা আর বলে না। এই যে বরিশালের দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে লেখা ছিল সংস্কারের কথা, রক্ত দিয়ে আমাদের ভাইরা সেই সংস্কারের কথা লিখে গেছে। এখন সংসদে দাঁড়িয়ে সালাউদ্দিন সাহেব বলে যে নির্বাচনের জন্য আপোষ করে তখন জুলাই সনদের কথা বলছি। হ্যাঁ, কত বড় মুনাফিক, কত বড় বেঈমান হইলে এই ধরনের কথা বলতে পারে? যারা নির্বাচনের জন্য আপোষ করে সনদের হ্যাঁ বলছে, তারা কত বড় প্রতারক সেটা আমরা 90-এর গণঅভ্যুত্থানের পরেই দেখছি। এই 90-এর গণঅভ্যুত্থানে তারা ফেল করছে, তার পরিপ্রেক্ষিতে 1-11 আনছে। সেই 1-11-র পরে 15 বছরের ফ্যাসিবাদী শাসন উপহার দিছে। 15 বছর হাসিনা জুলুম অত্যাচার করে আমাদের ভাইদের জীবন কেড়ে নিয়েছে, তাদের নিজেদের নেতা কর্মীরাও জীবন দিয়েছে। কিন্তু সেই সব নিয়ে তাদের এখন আর মাথা ব্যথা নাই। কি নিয়ে মাথা ব্যথা? ক্ষমতা। কেমনে ক্ষমতায় থাকবে, কেমনে টেম্পো স্ট্যান্ড দখল করবে, কেমনে চাঁদাবাজি করবে, কেমনে গুম খুন অত্যাচার করবে। ওনারা বোধহয় ভুলে গেছেন এটা জুলাইয়ের পরের বাংলাদেশ, রক্ত দিয়ে লেখা বাংলাদেশ। এই বাংলাদেশে আর এই অত্যাচারের রাজনীতি চলবে না। ইলেকশনের কথা আমরা ভুলি নাই, ইলেকশনে কি করছেন সেটা ভুলি নাই, রামদানিয়া দাঁড়ায় দাঁড়ায় ভোট কেন্দ্র দখল করছেন ভুলি নাই। কেন মেনে নিছি জানেন? আপনাদের ইঞ্জিনিয়ারিং করা ইলেকশন আমরা মেনে নিছি শুধুমাত্র দেশের স্থিতিশীলতার স্বার্থে। কিন্তু শহীদের রক্তের সাথে বেইমানি করবেন, জুলাই সনদের সাথে বেইমানি করবেন, গণভোটের সাথে বেইমানি করবেন, সেইটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না। 70% মানুষ জুলাই সনদে, 70% মানুষ গণভোটে হ্যাঁ বলছে। ইলেকশনের আগে তাদের নেতারা, প্রধানমন্ত্রী নিজে বলছেন গণভোটে হ্যাঁ বলুন। এখন আর গণভোটের কথা মনে পড়ে না। কারণ কি জানেন? সংস্কার হলে দেশে কল্যাণ রাষ্ট্র হবে, তখন আর চাঁদাবাজি করে খাওয়া যাবে না। এজন্য আজকে সংস্কারের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত দূরদর্শী ছিলেন। তিনি বারবার সংস্কারের কথা বলে গেছেন। তিনি বারবার বলে গেছেন যখন বাংলাদেশের সরকার, জনগণের সরকার আসবে তখন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। বর্তমান বিএনপির লজ্জা থাকা উচিত, যেই নেত্রী তার জীবনটা জেলখানায় দিয়ে গেছে সংস্কারের কথা বলে বলে, তারা আজকে সেই বেগম জিয়ার স্বপ্নের সংস্কারের সাথে প্রতারণা করছে। বেগম জিয়া বারবার বলে গেছেন সংবিধান সংস্কার করতে হবে। আজকে সালাউদ্দিন সাহেব ওইখানে দাঁড়িয়ে বসে যে সংবিধান সংস্কার করা সম্ভব নয়, সেটা নাকি আইনে নাই, সংবিধানে নাই, তিনি বারবার সংবিধান দেখান। তাদের নেত্রী যে সংস্কারের কথা বলে গেছেন সেই সংস্কার কি তারা অস্বীকার করছে? গুম খুন চাঁদাবাজির ধর্ষণ বেড়ে গেছে, অথচ নিজের মন্ত্রণালয়ের কোনো খবর নাই। দেশটাকে আমরা একটা কল্যাণ রাষ্ট্র বানাইতে চাইছিলাম, অথচ গুম খুন বাড়ছে, খুন বাড়ছে, ধর্ষণ বাড়ছে, সেগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। কারণ নিজেদের লোকেরাই এই সব করে। আজকে পুলিশ সংস্কার হইলে, সংবিধান সংস্কার হইলে দেশ একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। আর সেই
মাঠে ময়দানে রাজপথে লড়াই করব ইনশাআল্লাহ। থাকবেন না আপনারা? ইনকিলাব 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 ইনকিলাব, নারে তাকবীর, নারে তাকবীর। লড়াইয়ের পথ অনেক দীর্ঘ ভাইরা, ক্লান্ত হয়ে যায়েন না, ক্লান্ত হবেন না। আমরা আছি আপনাদের সাথে, আপনারাও আমাদের সাথে চলেন। প্রাণ প্রিয় বরিশালবাসী, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। সেই ভোটের আগে দেখা হয়েছিল, তারপর আবার দেখা হচ্ছে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে একখানা ম্যানেজ ভোট হয়ে গেছে, জানেন তো আপনারা? ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, জানেন তো? মিথ্যার ফুলঝুরি ফুটেছে, শুনেছেন তো? আমি ভেবেছিলাম আজকে এই মঞ্চ থেকে এই ম্যানেজ ভোটে বিজয়ী বিএনপি সরকারকে কিছু দাবি জানাবো। আমি ভেবেছিলাম ভোলা এবং বরিশালের মধ্যে একটি সেতু দরকার, এই দাবি জানাবো। আমি ভেবেছিলাম ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের রাস্তা দরকার, এই দাবি জানাবো। আমি ভেবেছিলাম রেল লাইন দরকার, সেই দাবি জানাবো। আমি ভেবেছিলাম পাইপ লাইনের মাধ্যমে বরিশালের প্রাকৃতিক গ্যাস প্রয়োজন, সেই দাবি জানাবো। তারপর মনে হলো কার কাছে দাবি জানাবো? দাবিটা বলবো কার কাছে? যারা ক্ষমতায় এসে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে চাপ দিয়ে চাঁদা দাবি করে, তাদের কাছে দাবি করতে চাই না। দাবি করব কার কাছে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যিনি ক্ষমতায় আসার আগে গণভোটে হাকে জয়যুক্ত করতে বলে ক্ষমতায় এসে এখন আর গণভোট মানেন না। দাবি করব কি আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, যিনি পবিত্র সংসদে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলেছেন যদি নির্বাচন পিছিয়ে যায় এই কারণে আপোষ করেছি, গণভোটকে তখন মেনেছিলাম, এখন মানি না। দাবি করব আমি কার কাছে? যেই দেশের সড়ক পরিবহন মন্ত্রী পবিত্র সংসদে দাঁড়িয়ে বলে টোল মওকুফের কথা বলেছিলাম যাতে বেশি বেশি ভোট পাই, আসলে মওকুফ করব না। আমি দাবি করব কার কাছে? যেই সরকারের স্থানীয় সরকার মন্ত্রী বলে তারা নাকি কোনোদিন সংবিধান সংস্কারের কথা উচ্চারণই করেন নাই, অথচ বিএনপির 31 দফার মধ্যে প্রথম দফাতেই বলা ছিল সংবিধান সংস্কার করার কথা। দাবি আমি কার কাছে জানাবো? যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, যারা জাতির সাথে মুনাফিকি করে, যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করে, যারা ভারতের সামনে মাথা নত করে, তাদের সাথে কোনো আপোষ হবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, একজন জ্ঞানী মানুষ তার সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে যার ওয়াদা ঠিক নাই তার কোনো ধর্মই নাই। জ্ঞানী মানুষটার নাম জানেন? মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ওনাকে বিনয়ের সাথে বলতে চাই, আপনি নিজেই ওয়াদার বরখেলাপ করেছেন, আপনার মন্ত্রীরা ওয়াদার বরখেলাপ করেছে। অতএব আপনার ভাষ্য মতে আপনি সহ আপনার মন্ত্রীদের কোনো ধর্ম নাই। আমি বলছি না, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সাংবাদিকরা সাক্ষ্য থাকবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, কথাবার্তা পরিষ্কার ভাবে বলতে চাই। ওই
ওই ভারতের এক নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সম্প্রতি তাদের সংসদে বলেছে ৭১ সালে পাকিস্তানের শক্তিকে দুর্বল করার জন্য ভারত যুদ্ধে সমর্থন দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছে। ভারত আমাদের সহযোগিতা করার জন্য পাশে ছিল না, বন্ধুত্বের জন্য পাশে ছিল না, পাকিস্তানকে দুর্বল করতে চেয়েছিল, বাংলাদেশকে শোষণ করতে চেয়েছিল, বাংলাদেশকে করদ রাজ্য বানাতে চেয়েছিল। সেই ভারতের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানের পর তার নিজের দেশ ভারতে পালিয়ে গেছে। এই বরিশালবাসী ২০২৪ সালের জুলাই মাসের 18 তারিখে উই রিভল্ট বলে রাস্তায় নেমে এসেছিল। 2 বছর পর আজকে আরেক 18 তারিখ আমি 11 দলের মঞ্চ থেকে আপনাদের ঘোষণা দিয়ে যেতে চাই, মুনাফেকদের আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই না। অতএব বিপ্লব অনিবার্য। প্রস্তুত আছেন? লড়াই হবে, দেখা হবে রাজপথে, দেখা হবে বিপ্লবে, দেখা হবে বিজয়ে, 11 দলের সরকারে ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। নবাবী বাংলা বলেন আর সুবা বাংলা বলেন আর সুলতানি বাংলা বলেন, 850 বছরের ইতিহাসে লক্ষণ সেন নদিয়া মুর্শিদাবাদের রাজদরবারের পিছন গেট থেকে গরম খাবার রেখে পালিয়ে যাবার ইতিহাস আবার 24-এর 5ই আগস্ট পুনরাবৃত্তি ঘটেছে। অতএব বেগম লক্ষণ সেনকে মনে রাখতে হবে, বাংলাদেশের সকল সীমান্তে আপনার জন্য আমরা লাল গালিচা প্রস্তুত করে রেখেছি। বাংলাদেশের সকল ফুলের বাগান থেকে আপনার জন্য ফুলের মালা রেডি করে রাখা হয়েছে। শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষের নেতৃত্বে কোন সীমান্ত দিয়ে ঢুকবেন, আমরা কোটি জনতা আপনাকে রিসেপশন দেওয়ার জন্য সেদিন উপস্থিত থাকব এবং সরাসরি সীমান্ত থেকে কাশিমপুর আর কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হবে। যারা বোধ করছেন 24-এর গণ অভ্যুত্থানে যারা বুক চেতিয়ে রক্ত দিয়ে বুলেটকে সামনে রেখে শত বাধা উপেক্ষা করে বাংলাদেশকে শুধু আওয়ামী ফ্যাসিবাদ না দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে, তাদেরকে এনডিটিভিতে আর রয়টার্সে রাতের আধারে ইমেইলে সাক্ষাৎকার দিয়ে বাংলাদেশের মানুষকে ভয় দেখাবেন, সেই ভয়ের রাজ্যে আমরা বাস করি না। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ আবু সাইদ মুগ্ধরা বুক চিতিয়ে বাংলাদেশের প্রান্তে প্রান্তে সীমান্তে সীমান্তে পাহারাদার হয়ে বসে আছে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে হেফাজত করবার জন্য। যারা বোধ করছেন আপনারা কয়েকজন সিনিয়র বাটপার জ্যেষ্ঠ সাংবাদিকরা টকশোতে গিয়ে কথা বলবেন আর বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পক্ষে লড়াই করবার জন্য প্রস্তুত আছে, গত 17 বছরের ইতিহাস দেখেন, গণমাধ্যম বিরোধী দলের বক্তব্য প্রকাশ করে নাই। টকশোতে বিএনপি জামাতের বক্তব্য ছিল না, কোন গণমাধ্যম তাদের খবর বক্তব্য পর্যন্ত প্রকাশ করায় আদালতের নিষেধাজ্ঞা ছিল। তারপরেও কিন্তু গণ অভ্যুত্থান ঠেকাতে পারেন নাই। মাথায় রাখিয়েন, শুধুমাত্র গণমাধ্যমের ইতিহাস দিয়ে, শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদের কিছু দালালদেরকে দিয়ে টকশো করিয়ে বুদ্ধিদীপ্ত ভাবে বাংলাদেশকে আবার আওয়ামী রাজকরণ করবেন, সেই বাংলাদেশ দিল্লিতে ফিরবে, সোনার বাংলায় ফিরবে না। অতএব আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আমরা সরকারকে বলছি
বিভিন্ন জায়গায় বরিশাল সহ আমরা খবর পাচ্ছি আপনাদের দলের নেতাকর্মীদের পৃষ্ঠপোষকতায় আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা পুনর্বাসিত হচ্ছে। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আওয়ামী লীগের পরিচিত সন্ত্রাসী ক্যাডাররা হেলমেট বাহিনীরা আবার ফিরছে, তাদের সাথে একসাথে মিলেমিশে বরিশালে মাদকের ব্যবসা করছেন। আমরা কিন্তু সবকিছু জানি। প্রশাসনকে বলছি, সরকারকে বলছি, আওয়ামী লীগকে পুনর্বাসনের ইতিহাস ভালো হয় নাই। আপনার বাবার ইতিহাস থেকে শেখেন, আপনার মায়ের ইতিহাস থেকে শেখেন, 111-এর ইতিহাস থেকে শেখেন। এই দজ্জালকে যদি পুনর্বাসনের চেষ্টা করেন, দজ্জাল পুনর্বাসিত হবে না, আপনারা নির্বাসিত হয়ে যাবেন। অতএব আমরা বলছি, এখানে আজকে 11 দলের ঐক্যের শীর্ষ নেতা, সংসদের বিরোধী দলীয় নেতাকে আহ্বান করছি, দয়া করে সংসদে বিল উত্থাপন করেন। 11 দলের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে যারা তালবাহানা করছে, জুলাই গণ অভ্যুত্থানকে প্রতিদিন গণমাধ্যমে, টকশোতে, বিভিন্ন নাটক সিনেমায় কিভাবে করে উপস্থাপন করছে, ফেসবুকে অনলাইনে ছোট করছে, শত শত হাজার হাজার শহীদ আহত যোদ্ধাদেরকে জীবন নিয়ে খেলাবেলা করছে, তাদের বন্ধ করবার জন্য আইন করে অবিলম্বে এই লোকগুলোকে আইনের আওতায় আনেন, ফৌজদারি বিচারের মুখোমুখি করেন। তা না হলে রাস্তার জনগণ যেদিন এই ধরনের বাটপার আওয়ামী বিটিমের বুদ্ধিজীবীদেরকে রুখে দাঁড়াবে, সেদিন মব জাস্টিসের কথা আপনারা বলতে পারবেন না। ঠিক একইভাবে 2 বছর পেরিয়ে গেছে, এখনো শহীদদের তালিকা হয় নাই, এখনো আহত প্রতিবন্ধী যোদ্ধাদের তালিকা হয় নাই, তাদের পুনর্বাসন করা হচ্ছে না। যাদের যেই সংগঠনে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উপরে দায়িত্ব ছিল তাদের পুনর্বাসন করবার, সেই জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশন গত 5 মাস ধরে বেতন পাচ্ছে না। এগুলো হচ্ছে সরকারি দলের গণ অভ্যুত্থান নিয়ে টাউটামি করার ইতিহাস। আমরা আপনাদেরকে বলছি, অবিলম্বে এই পুনর্বাসন করবার জন্য যেই টাকা বরাদ্দ দেওয়ার কথা ছিল তাদেরকে সেই বরাদ্দ দিতে হবে। আমাদের শত শত হাজার হাজার জুলাই নেতাদের পুনর্বাসনের যে আকাঙ্ক্ষা এবং ওয়াদা জাতির কাছে রাখা হয়েছিল, সেগুলো ব্যত্যয় কোনোভাবে করা যাবে না। আর সর্বশেষ বলছি, বরিশাল বিভাগের উন্নয়ন যে অনেকগুলো দাবি ছিল, যেগুলো নিয়ে আমি গত 2 বছর ধরে অন্তর্বর্তীকালীন সরকার এর সাথে দেনা পাওনা করেছি, ন্যায্য অধিকারের জন্য উপদেষ্টাদের দরজায় দরজায় গিয়েছি। যেই প্রকল্পগুলো পাশ হয়েছে সেগুলো শুনলাম এই বাজেটে নাকি আবার বরাদ্দ দেওয়া হয় নাই। আমরা অবিলম্বে দাবি করছি, বরিশালবাসীর বহুদিনের দাবি কুয়াকাটা থেকে ভাঙার রাস্তা 6 লেনের করতে হবে। আমরা দেখলাম ইতিমধ্যে বৃষ্টিতে খারাপ ওয়েদারের কারণে রাস্তার বেহাল অবস্থা, এগুলোকে অবিলম্বে ঠিকঠাক করতে হবে। বরিশালের যুবক সম্প্রদায়দের জন্য চাকুরি কর্মসংস্থানের ব্যবস্থা করবার জন্য আমরা এখানে ট্যাক্স ফ্রি ইনভেস্টমেন্ট প্রণোদনার জন্য দাবি করেছি। ভোলার গ্যাস ক্ষেত্রের 30% হিস্সা ন্যূনতম বরিশাল বিভাগে তরুণদের জন্য খরচ করতে হবে, যেন আমার তরুণরা চাকরি বাকরি এবং কর্মসংস্থানের বাইরে না থাকে।